কলেজ ছুটির পর ক্লাসরুম থেকে সবাই একসাথে বের হচ্ছি। এমন সময় ক্লাসের সবথেকে অহংকারী মেয়ে মিম আমার গালে থাপ্পড় মারলো। এই খ্যাতমার্কা ছেলে, তুই আমার পেছন থেকে গুঁতা দিলি কেন? আরে ওকে মারলি কেন? গুঁতো তো আমি দিয়েছি। ওই ছোট লোকের বাচ্চা গুঁতা দিয়েছে, আমি দেখেছি। এসব বাজে ছেলেদের সাথে সাথে পুরস্কার দেওয়া উচিত। এসব খ্যাতমার্কা ছেলেগুলো এখানে পড়তে আসে না, শুধু মেয়েদের টিস করতে আসে। ক্লাসে পড়ালেখা তো পারেই না, আবার ড্যাং ড্যাং করে কলেজে চলে আসে। আমি গালে হাত দিয়ে নিশ্চুপ হয়ে আছি। থাপ্পড়টা একটু জোরেই লাগছে। আসলে ভাইয়া আমি সরি, আমার জন্যই আপনাকে বিনা অপরাধে মার খেতে হলো। আরে আপনি কেন সরি বলছেন? আপনাদের তো সরি বলা মানায় না। আসলে আমারই সরি বলা উচিত ছিল। এইটা বলেই আমি চলে আসলাম। এক সপ্তাহ পর আবার কলেজে আসলাম। ক্লাসে স্যার আমার উদ্দেশ্যে বলল, এই ছেলে, তুমি দাঁড়াও। জি স্যার। এতদিন কোথায় ছিলে? মাথা নিচু করে আছো কেন? বলো, এটা সমাধান কি হবে? আমি কিছু না বলে চুপ করে দাঁড়িয়ে আছি। এই ছেলে, কথা বলো না কেন? স্যার, আমি আবার চুপ হয়ে গেলাম। কলেজে তো আসো না, আবার সপ্তাহে একদিন আসো। স্যার কি পড়াচ্ছে সেদিকে কোনো খেয়ালই করো না। অবশ্য তোমাদের মতো খ্যাতমার্কা ছেলেরা কি আর করবে? কলেজে কি আসো শুধু মেয়েদের পিছনে গুড়গুড় করার জন্য? আসলেই তোমাদের মা বাবার ঠিক নেই। স্যার, কলেজে আমি এসেছি, আমার মা বাবা আসেনি। আপনার যা ইচ্ছা আমাকে বলুন প্লিজ, আমার বাবা মার সম্বন্ধে কিছু বলবেন না। এই ছেলে, তোমার থেকে আমার ব্যবহার শিখতে হবে নাকি? পড়া পারে না, আবার বড় বড় কথাই। আমার ক্লাস থেকে বেরিয়ে যাও। আর থামতে পারলাম না, কান্না করতে করতে ক্লাস থেকে বেরিয়ে আসলাম। আর হ্যাঁ, পরিচয় তো আপনাদের দেয়াই হয়নি। আমি সূর্য। আপাতত এইটুকুই, আর বাদ বাকি সব গল্পেই জানতে পারবেন। কলেজ ক্যাম্পাসে একা একা বসে আছি। ওই দেখ, খ্যাত ছেলেটা একা একা বসে আছে। চল একটু মজা নেওয়া যাক। ওরা আমার কাছে এসে বসলো আর বলল, হাই খ্যাত, তোমার সাথে আমরা একটু প্রেম করতে এলাম। তোমার কাকে চয়েস হয়? আমি কোনো কথা না বলে উঠে যেই হাঁটতে যাব, তখনই কে যেন আমাকে ল্যাং মেরে ফেলে দিল। এই ঋতু, এগুলো কি করছিস? ভাইয়া, ওর হয়ে আমি ক্ষমা চাইছি, আপনি কিছু মনে করেন না। ওই খ্যাতমার্কা ছোট লোকের বাচ্চার কাছে তুই ক্ষমা চাইছিস কেন? আর তোর ওই খ্যাতমার্কা ছেলেটা তোর বয়ফ্রেন্ড নাকি, যে তার জন্য তোর দরদ উতলে পড়ছে? এগুলোর তুই কি বুঝবি? তোকে তো তোর বাবা টাকার পাহাড় দিয়ে জন্ম দিয়েছে। আর যাকে খ্যাত বলছিস না, তুই একদিন এই খ্যাতের জন্যই পাগল হবি, মনে রাখিস। আমাকে মাটি থেকে তুলতে তুলতে কণিকা কথাগুলো বলল। তোর মন মানসিকতাও ওর মনের মতোই, তাই তোর দরদ উতলে পড়ছে। এই চল তোরা, কণিকা ওই খ্যাতের সাথেই থাক। মিমো তার বান্ধবীরা সবাই চলে গেল, আর কণিকা আমার সাথেই আছে। আমি কণিকাকে বললাম, অযথা আমার জন্য আপনি আপনার বান্ধবীদের সাথে তর্ক করতে গেলেন কেন? ওদের মতো নিষ্ঠুর মানুষের সাথে সম্পর্ক না থাকাই ভালো। আচ্ছা ভাইয়া, আপনার কোথাও লাগেনি তো? না। আচ্ছা কণিকা, আমি গেলাম, আপনিও এখন বাসায় যান। পরের দিন হেঁটে হেঁটে কলেজে যাচ্ছিলাম। হঠাৎ একটা মোটরসাইকেলের সাথে একটা বৃদ্ধ লোক বাড়ি খেয়ে পড়ে যায়। তা দেখে কাছে এগিয়ে গেলাম। বৃদ্ধ লোকের কান হাঁটু দিয়ে রক্ত বের হচ্ছে। ভেবেছিলাম মোটরসাইকেলের ওই ভদ্রলোকটা তাকে হাসপাতালে নিয়ে যাবে, কিন্তু যা করলো তা দেখে আমার কান্না চলে আসলো। মোটরসাইকেলের অভদ্র লোকটি ওই বৃদ্ধ লোকটিকে বলল, ভিখারির বাচ্চা, দেখে চলতে পারিস না? একটু হলেই তো আমার কত বড় ক্ষতি হয়ে যেত। এই বলে ভদ্রলোকটি চলে গেল। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি আর অবাক হচ্ছি, হায়রে মানুষ, একটা লোকও তাকে সাহায্য করতে এগিয়ে আসলো না। আমি আর থামতে পারলাম না, সোজা কলেজে না গিয়ে ওই বৃদ্ধ লোকটিকে নিয়ে হসপিটালে ভর্তি করলাম। তারপর ওষুধ কিনে দিয়ে কলেজে আসতে আসতে দেরি হয়ে গেল। স্যার, আসতে পারি? তুমি সেই দিনের ছেলেটা না?
জি স্যার, ক্লাসের সব ছাত্ররা একসাথে বলল। আমি চুপ করে দাঁড়িয়ে আছি। জানি সত্যিটাও বললে কোনো লাভ হবে না, কারণ আমি তো খ্যাত। তাই আমাকে সবাই ঘৃণা করে। মিথ্যাটাই সত্যি হবে, কিন্তু সত্যিটা হবে না। এ ছেলে, এখন কয়টা বাজে? জি স্যার। আর কিছু বলতে না দিয়ে স্যার বলল, এইসব ছেলে কলেজের সুনাম নয়, বরং কলেজের সুনাম মাটিতে মিশিয়ে দেওয়ার জন্য আসে। প্রিন্সিপাল কি দেখে যায় এসব খ্যাতমার্কে ছেলেদের ভর্তি করে? এই, তোমাদের মধ্যে কে আছে একে জুতা দিয়ে বাড়ি দিয়ে কলেজ থেকে বের করে দিতে পারবে? জি স্যার, আমি পারবো। ওকে, যাও। একটু মাথা উঁচু করে দেখি সেদিনের ওই মিম নামের মেয়েটা। এই ছেলে, তোর এমনটাই পাওয়া উচিত। যা আমার চোখের সামনে থেকে। আজ খুব কষ্ট হচ্ছে। হে আল্লাহ, তোমার সহযত্নে সৃষ্ট মানুষ এমন কেন? তারা কি বুঝে না গরিবরাও মানুষ, খ্যাতরাও তো মানুষ। সম্মান পাওয়ার যোগ্য কি শুধু বড়লোকদের? আমরা কি দোষ করেছি? ক্যাম্পাসে বসে আছি একা একা, মাথা নিচু করে। কলেজ ছুটি হয়ে গেল। ওই দেখ, খ্যাতমার্কা ছেলে ওইখানে বসে আছে। সবাই মিম নামের মেয়েটার সাথে তাল মিলিয়ে আমাকে নিয়ে হাসাহাসি করছে। হঠাৎ কণিকা আমার কাছে এসে বলল, ভাইয়া, আমি কি আপনার পাশে বসতে পারি? কিছু বললাম না, শুধু একবার ওর দিকে তাকালাম। ভাইয়া, একটা কথা বলতে পারি? জি বলেন। আপনাকে স্যার এত অপমান করলো, আপনি সত্যিটা বললেন না কেন? কি সত্য বলবো? যে জন্য আজ কলেজে দেরি করে এসেছেন। আর বুঝতে বাকি রইল না কণিকে কি বলতে চাইছে। আচ্ছা ভাইয়া, প্রিন্সিপাল একদিন বলেছিল এই কলেজের মুখ উজ্জ্বল করার মতো এই কলেজের একটি ছাত্রই যথেষ্ট। আমি বলেছিলাম, কে স্যার? নিশ্চয়ই মিম। স্যার বলেছিল, না, সূর্য। সেদিন থেকেই আমি আপনার পিছু নিয়েছি। যে ছাত্র সময় করে ক্লাসে আসে না, ক্লাসে কোনো দিনও পড়া দেয় না, সে কিভাবে কলেজের মুখ উজ্জ্বল করবে? এটা আমার জানতেই হবে। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি আর ওর কথাগুলো শুনছি আর ভাবছি, তাই তো কণিকা আমাকে এত সাপোর্ট করে। সূর্য, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কি বলবো ভেবে পাচ্ছি না। বড়লোকদের কথা বলা যায় না। এরা গাছের ওপরে পানি ঢালে আর নিচে শিপ কাটে। এদের কোনো মন নেই, গরিবের মর্যাদা বুঝে না। এরা গরিবকে নিয়ে খেলতে ভালোবাসে। হয়তো আবার কোনো নতুন ফাঁদ তৈরি করেছে, তাই আমার ফ্রেন্ড হতে চাইছে। কি হলো সূর্য, কিছু বলছো না যে? আসলে কণিকা, আমার কোনো বন্ধুর দরকার নেই। বড়লোকের সাথে কখনো গরিবের মিশ হয় না। মানছি আমি বড় লোক, কিন্তু বিশ্বাস করো, আমি অন্যদের মতো না। আর তুমি হয়তো ভাবছো আমি মিমদের সাথে মিশে তোমাকে নিয়ে খেলার নতুন ফাঁদ তৈরি করছি। আল্লাহ আমার বোঝার মতো জ্ঞান দিয়েছে, ভালো খারাপ আমি বুঝি। কণিকা কথাগুলো মলিন কণ্ঠে বলল। ওকে বিশ্বাস করলাম। আজ থেকে আমরা বন্ধু। আমাদের বন্ধুদের সম্পর্ক ভালোই চলছিল, আর সাথে মিমের শত্রুতাও বেড়েই চলছে। দেখতে দেখতে আমাদের ইন্টার ক্লাস টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল। আজ রেজাল্ট দিবে। সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, কারণ আমি জানি আমার রেজাল্ট কেমন হবে। কলেজ ক্যাম্পাসে বসে আছি, এমন সময় কণিকা বলল, এই সূর্য, চলো, স্যার ওখানে রেজাল্ট দিচ্ছে। ওখানে যাওয়া লাগবে না, সবাই আমার কাছেই আসবে, একটু অপেক্ষা করো। আচ্ছা সূর্য, তুমি থাকো, আমি ওখানে গেলাম। আমাদের কলেজ এবারও ফার্স্ট হয়েছে, এ কারণে আমরা গর্বিত। স্যার আনন্দের সুরে বলল, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। তোমরা সবাই ভালো রেজাল্ট করেছো। অনেকে A+ পেয়েছো, কিন্তু একজন। স্যার, আমরা জানি, বলতে হবে না। ওই খ্যাতমার্কা ছেলে সূর্য ফেল করেছে। স্যার, ওই যে দেখেন, খ্যাতটা ক্যাম্পাসের ওই কোনায় বসে আছে। ও ফেল করবে জেনেই এখানে আসেনি। চুপ! মানুষকে ভালোবাসতে শেখো। তোমাকে আমরা এই শিক্ষা দিচ্ছি।
একজন ভদ্র ট্যালেন্ট স্টুডেন্টকে খ্যাত বলো? স্যারের কথায় মিম চুপ হয়ে যায়। মিম, তুমি কি জানো ওর জন্যই আমাদের কলেজ আজ গর্বিত। গত 3 বছরও আমাদের কলেজে কেউ গোল্ডেন এ প্লাস পায়নি, কিন্তু আজকে এই একটি মাত্র ছেলে সূর্য গোল্ডেন এ প্লাস তুলে আমাদের মুখ উজ্জ্বল করেছে। কলেজের সব ছাত্ররা অবাক হয়ে শুধু স্যারের কথা শুনছে আর ভাবছে স্যার এগুলো কি বলছে। ওর মতো ছাত্র কিভাবে গোল্ডেন এ প্লাস পেল? ও তো ক্লাসে পড়াই পারতো না, খ্যাতমার্কা ছেলে, পড়াই পারে না। সে নাকি গোল্ডেন এ প্লাস পেয়েছে, নকল করে পাওয়া সম্ভব? গ্রামের ছেলে, ও কখনো নকল করা ছাত্র নয়। তোমরা কি বলো সূর্য ক্ষেত গরিব, কিন্তু আসলটা কি জানো? ওর মতো ভালো মানুষ হয় না, গরিবের বন্ধু হয়ে থাকতে চায়, তাই ও এমন পরিবেশে চলাফেরা করে। আমি তোমাদের মা বাবার কাছে কমপ্লেন করতে চেয়েছিলাম, কিন্তু সূর্য কি বলেছে জানো? স্যার প্লিজ, এসবের প্রয়োজন নেই, মানুষ মাত্রই ভুল, আর ভুল থেকে ক্ষমা করতে হয়, সেই প্রকৃত মানুষ। আর বলেছে কি জানো স্যার, মানুষের চোখে পানি নয়, মুখে হাসি ফোটানোই একজন জ্ঞানী মানুষের কাজ। আর তাকে তোমরা ছি, আমার ভাবতে লজ্জা করে। তোমাদের কি শিক্ষা দিচ্ছি তা যার যোগ্য তোমরা নও। কথাগুলো বলেই স্যার চলে গেলেন, আর এদিকে সবাই খুব মন দিয়ে স্যারের কথাগুলো শুনছিল। স্যার এগুলো কি বললো? আমাদের সব থেকে ভালো রেজাল্টের ছাত্র কে? এত দিন অপমান করছি, আর সে কিনা আমাদের প্রিন্সিপালের এলাকার ছেলে, যাকে আমরা ভিখারির বাচ্চা বলতাম। সব থেকে বেশি অবাক হচ্ছে মিম ও তার বান্ধবী কণিকা। মিমের এখন নিজের ওপর ঘৃণা হচ্ছে। আমার মতো ছেলেকে সে কত অপমান করেছে, সে তার মুখ দেখাবে কি করে? মিম মনে মনে ভাবে আমার কাছে ক্ষমা চেয়ে নিবে, কিন্তু পুরো কলেজ খুঁজেও আমার কোনো দেখা পেল না। মিমের ছোট বোনের নাম রাত্রি। মিম ঘড়ির দিকে তাকিয়ে দেখে কলেজের সময় হয়ে এসেছে। হালকা একটু নাস্তা করে কলেজে চলে যায় মিম, আর এদিকে আমি ঢাকায় আমার ফুফুর বাসায় বেড়াতে চলে আসি। এই কণিকা, বলো। সূর্যকে দেখেছিস? কণিকা হাসি দিয়ে ওঠে, মিমের দিকে তাকায়, আর মিম মাথা নিচু করে ফেলে। তার আর বুঝতে বাকি রইল না কণিকা আজ কি জন্য হাসছে। তবে তার মন যে আজ শুধু আমার কথাই বলছে। সে তো শুধু তার ভুলের ক্ষমা চেয়ে নেবে, তাহলে কেন এত আমার শূন্যতা অনুভব করছে? কিরে, হাসলে কেন? অহংকারী মেয়ের মুখে খ্যাতমার্কের ছেলের নাম শুনে? কণিকা, তুই আমার বন্ধু হয়েও এটা বলতে পারলি? আমি মানছি আমি অহংকারে বন্ধু ছিলাম, কিন্তু সেদিনের পর থেকে নিজের সব ভুল বুঝতে পেরেছি। আরে মিম, তুই কোথাও ভুল করছিস, না হয় আজকে কিছু খেয়েছিস, তাই আবল তাবল বলছিস। তোর মুখে এসব মানায় না। দেখ কণিকা, মানুষ মাত্রই ভুল করে, আমিও করেছি, তার জন্য আমি সূর্যর কাছে ক্ষমা চেয়ে নিব। প্লিজ তুই আমাকে ওর কাছে নিয়ে চল। সূর্য আজ কলেজে আসেনি, আর কেন আসেনি সেটা আমি জানি না। কথাটা শুনে মিম মন খারাপ করে আর ক্লাস না করেই কলেজ থেকে বাসায় চলে যায়। কি রে মা, আজ এত সকালে এলি যে? তোর কি কিছু হয়েছে? না মা, কিছু হয়নি, এমনি ভালো লাগছে না, তাই চলে এলাম। এইভাবে কেটে যায় 3 দিন। আমি কলেজে যাইনি, কিন্তু আজ আমি কলেজে যাচ্ছি। আগের সূর্য আর এখন সূর্যের মধ্যে অনেক পার্থক্য। এতদিন আমি সবার কাছে ছিলাম ছোট লোকের বাচ্চা, কেউ আমাকে দেখতে পারতো না, অপমান করত। এমনকি কেউ কেউ জানতো না যে প্রিন্সিপালের এলাকার ছেলে আমি। কিন্তু আজ আমাকে সবাই চিনে, কলেজের সবথেকে ট্যালেন্ট ছাত্র আমি। আমি কলেজের গেট দিয়ে ভিতরে ঢুকছি, সবার চোখ আমার দিকে। হঠাৎ কণিকা আমার কাছে এসে বলল, এই সূর্য, এই কয়েকদিন তুমি কই ছিলে, আর কলেজে আসোনি কেন? ও হ্যাঁ, তোমাকে তো বলাই হয়নি, ঢাকায় আমার ফুফুর বাসায় বেড়াতে গিয়েছিলাম।
সূর্য, একটা কথা বলবো? অবশ্যই, একটা নয়, হাজারটা কথা বলতে পারো। তোমাকে না আজ অনেক সুন্দর লাগছে। তাই নাকি? কাকে? আমাকে না আমার পোশাককে? মানে? মানে হলো, এতদিন আমি যখন ভিখারির ছেলের মতো পোশাক পরে কলেজে আসতাম, কই তখন তো একদিনও বললে না সূর্য আজ তোমাকে অনেক সুন্দর লাগছে। আজ যখন আমি বড়লোকের নামি দামি পোশাক পরে কলেজে আসছি, আর আজকেই বললা আমাকে অনেক সুন্দর লাগছে, তাই ওই প্রশ্নটা করলাম। সূর্য, আমি যদি তাই মনে করতাম তাহলে আগে এসে বন্ধুত্বের হাত না বাড়িয়ে এখন এসে বাড়াতাম। আর একটা কথা, আগে থেকেই তুমি আমার কাছে অনেক সুন্দর, কিন্তু আজ একটু বেশি সুন্দর লাগছে, তাই কথাটা বললাম। তোমার কাছে মানে? মানে আগে থেকেই তোমার মনটা অনেক সুন্দর, তাই তোমাকে পছন্দ করি। বেশি ভালো লাগা কিন্তু পরে ঘৃণায় পরিণত হয়। কাছের মানুষ কখনো ঘৃণায় পরিণত হয় না। কাছের মানুষ মানে? বুঝলাম না তুমি কি বলতে চাচ্ছ। আচ্ছা সূর্য, তুমি এত মানে মানে করো কেন? বন্ধু কি কাছের মানুষ না? তা ঠিক। আচ্ছা চলো ওইখানে একটু বসি। আমি আর কণিকা কলেজ ক্যাম্পাসের এক সাইডে বসলাম। কিছুক্ষণ পর অনুভব করলাম কণিকা যেন আমার দিকে বারবার তাকাচ্ছে। তাই আমি আর চোখে কণিকার দিকে তাকিয়ে দেখি আসলে কণিকা বারবার আমার দিকে তাকাচ্ছে। হঠাৎ চোখে চোখ পড়তেই কণিকা লজ্জায় মাথা নিচু করে নিল। আমি মনে মনে ভাবছি, কণিকা আবার মায়ায় জড়িয়ে গেল না তো? আমি বললাম, আচ্ছা কণিকা চলো ক্লাসে যাই, সময় হয়েছে। ক্লাসরুমে ঢুকতেই কে যেন আমাকে নাম ধরে ডাক দিল। এই সূর্য! আমি বুঝতে পারলাম না আমাকে আবার কে ডাকবে। এই কলেজে তো আমাকে কণিকা ছাড়া ডাকার মতো কেউ নেই। এসব ভাবতে ভাবতে আমি আর কণিকা রুমে ঢুকে সামনের বেঞ্চে বসি। হঠাৎ মিম নামের ওই মেয়েটা আমার কাছে এসে বলল, সূর্য, তোমার সাথে আমার কিছু কথা আছে। জি বলেন, কি বলবেন? আই এম সরি, আমাকে আমাকে ক্ষমা করে দাও। ক্লাসের সব স্টুডেন্টস মিমের দিকে অবাক হয়ে তাকায়। তারা নিজেদের কানকে কেউ বিশ্বাস করতে পারছে না। যে মেয়ে নিজে অপরাধ করলেও বিপারটিকে সরি বলতে বাধ্য করে, সে মেয়ে আজ আমার মতো খ্যাত একটা ছেলের কাছে করুণা করে ক্ষমা চাইছে। আমি বললাম, কিসের ক্ষমা? আর আমার জানা মতে আমার কাছে তো কেউ কোনো অপরাধ করেনি। তোমার সাথে এতদিন যে ব্যবহার করেছি আমি মানছি, আমি তোমার সাথে অনেক বড় অপরাধ করেছি, তার কোনো ক্ষমা নেই। তবে কি জানো, মানুষ মাত্রই ভুল করে, কিন্তু প্রথমবার সে ক্ষমা প্রাপ্ত হয়। প্লিজ সূর্য, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমার কাছে কেউ ভুল করেনি, আমি যেমন তেমনটাই পেয়েছি। এই বলে আমি আমার সিটে বসে পড়লাম। ক্লাস শেষ করে আমি কলেজ থেকে সবার আগে বের হয়ে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা সিনজি এসে আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। আমি সাথে সাথে গান হারিয়ে ফেলি। পরের দিন সকালে আমার গান ফিরে। আমার মাথায় ব্যান্ডেজ দেখে আমার মনে পড়লো সেই অ্যাক্সিডেন্টের কথা। কিন্তু আমি এখানে এলাম কি করে? এদিক ওদিক তাকাতেই সাইডে দেখি মিম বসে আছে। তাকে দেখে আমি চমকে গেলাম আর বললাম, আপনি এখানে? আর আমি এখানে কিভাবে এলাম? তুমি রাস্তায় জ্ঞান হারিয়ে পড়েছিলে, আমি আর কণিকা তোমাকে এখানে নিয়ে এসেছি। কিন্তু কণিকা কোথায়? কণিকার মা ফোন করেছিল, তাই ও বাসায় চলে গেছে, আর স্যার বাইরে ঔষধ আনতে গেছে। বাবা, তোর গান ফিরেছে, এ নে ওষুধগুলো খেয়ে নে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমরা যদি না থাকতে আজ সূর্য অনেক বড় ক্ষতি হয়ে যেত। জানিস সূর্য, ইম তোকে রক্ত দিয়ে বাঁচিয়েছে, সারা রাত না ঘুমিয়ে তোকে দেখেছে। তোর কোনো সমস্যা যেন না হয়, ও খুব ভালো মেয়ে। না স্যার, এটা একজন বন্ধুর কর্তব্য। মা, তোমাকে আমি ভুল বুঝেছি, আমাকে ক্ষমা করে দিও। স্যার, আপনি ভুল করেননি, ভুল তো করেছি আমি, যার ক্ষমার অযোগ্য আমি। এই কারণে হয়তো এখনো ক্ষমা পাইনি। আচ্ছা, আমি যাই, তুমি ওর দিকে একটু খেয়াল রেখো। এই বলে স্যার চলে যায়। আপনি এত কিছু কেন করলেন মিম? আমার অপরাধের ক্ষমা পাওয়ার জন্য, আর আমার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য। কি বলছেন এসব? হ্যাঁ,
ঠিকই বলছি সূর্য, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তুমি আমার ভালো থাকার কারণ হয়েছো। তোমাকে ছাড়া আমার এক মুহূর্ত থাকতে পারছি না। কিন্তু সূর্য, এই মন যে কখন তোমাকে ভালোবেসেছে নিজেও জানি না। ভাগ্যের কি পরিহাস, যে আমায় ঘৃণা করে আমার এই বোকা মনটা আজ তাকেই ভালোবাসে। মিম কান্না করতে করতে জানালার পাশে গিয়ে দাঁড়ায়। দেখো মিম, আমি তোমায় অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। আমি চাই না কেউ আমার জন্য পরকালে কষ্ট পাক। শুধু তুমি কেন, হাজারো মানুষ যদি আমার কাছে অপরাধ করলেও সবাইকে আমি সাথে সাথে ক্ষমা করে দিব। এটাই ইসলামিক নিয়ম। আর হ্যাঁ, তুমি আমার জন্য যা করেছো আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ। আর আমার ভালোবাসা? আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবে না? আমার মাঝে কি নেই? আমি কি দেখতে খারাপ, নাকি তুমি অন্য কাউকে ভালোবাসো? একটাও না। আমি এতটুকুই বলতে পারি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমি তোমার ভালোবাসা না পেয়েও আমি তোমার সারা জীবন ভালোবেসেই যাব। কিন্তু সূর্য, আমার একটা অনুরোধ, আমি তোমার ভালোবাসার মানুষ না হলেও বন্ধু হয়ে থাকতে চাই। কথাগুলো মিম কান্না করতে করতে বলল। আমি মিমের কষ্ট অনুভব করেও এড়িয়ে গেলাম। কী বা করার আছে আমার? আমি যে নিজের অজান্তে কণিকাকে ভালোবেসে ফেলেছি। আমি একা হয়ে দুজনকে কিভাবে ভালোবাসবো? এটা কখনো একজন মানুষের দ্বারা সম্ভব না। মিমকে বলতে পারবো না যে আমি কণিকাকে ভালোবাসি, তাহলে মিম আরও বেশি কষ্ট পাবে। আমি নিশ্চুপ হয়ে ভাবছি। এমন সময় হঠাৎ মিম বলে উঠল, সূর্য, আমি কি এতটাই ঘৃণিত মানুষ হয়েছি যে তোমার বন্ধু হয়েও থাকতে পারবো না? ওর কান্না দেখে আমি বললাম, তোমাকে ভালোবাসতে পারিনি তো কি হয়েছে? বন্ধুর জায়গাটা তো রয়েছে। আজ থেকে তুমি আমার বন্ধু। এর মাঝেই কণিকা রুমে ঢুকে যায়। আরে কণিকা, তুই এসেছিস? দেখ, তোকে বলেছিলাম না আমি ওর ঘৃণা কাটিয়ে ওর কাছের বন্ধু হবই। সব কষ্ট লুকিয়ে আনন্দের সুরে বলল, মিমের লুকানো কষ্ট খুব সহজেই বোঝা যায়। আর কণিকা বাইরে দাঁড়িয়ে আমাদের সব কথা আর পেতে শুনছিল। আমাদের অনুভূতির কথা শুনে কণিকা ওদের চোখে আড়াল হয়। আমার আচরণে কণিকা বুঝতে পেরে যায় আমি তাকে ভালোবাসি। কণিকাও আমাকে ভালোবাসে, কিন্তু তা প্রকাশ করার শক্তি সে আগেই হারিয়ে ফেলেছে। কারণ তার পরকালে যাওয়ার সার্টিফিকেট আগেই দিয়েছে ডক্টররা। সে মনে মনে ভাবে, তার স্বপ্ন ভেঙে গেছে তো কি হয়েছে, মিমের স্বপ্ন ভেঙে যেতে দিবে না। কি রে, তোর আবার কি হলো? তুইও কি আমাকে ঘৃণা করছিস? তাই আমার সাথে কথা বলছিস না? কণিকা গভীর চিন্তায় পড়ে গিয়েছিল। মিমের ডাকে ওর ধ্যান ভাঙল। আরে না, তুই আমার সব থেকে কাছের বন্ধু। তোর সাথে কি কথা না বলে আমি থাকতে পারি? তা তো দেখতেই পাচ্ছি। সে কাল গেছিস আর আজ এলি, এটাই তোর বন্ধুত্ব? আরে তুই তো সব, তুই দেখবি না তো আমি দেখবো? আমার মানে? আমি সব শুনেছি, আর মানে মানে করতে হবে না। আচ্ছা সূর্য, তোমার এখন কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এখন আমি ভালো আছি। আপনারা পেশেন্টকে নিয়ে যেতে পারেন, উনি এখন সম্পূর্ণ সুস্থ। হসপিটাল থেকে এসে 3 দিন পর আমি কলেজে গেলাম। স্যার বললেন, তোমাদের আর 1.5 মাস সময় আছে। তোমরা ইন্টারমিডিয়েট পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। আমি মনে মনে ভাবি, যে ভাবেই হোক কণিকাকে আমার ভালোবাসার কথা জানাতেই হবে, নইলে আর কখনো সুযোগ পাবো না। কণিকা, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আচ্ছা কণিকা, তুমি কি কাউকে ভালোবাসো? হঠাৎ এমন প্রশ্ন? না, এমনি বললাম আর কি। কেন, আমি তোমাকে জিজ্ঞেস করতে পারি না? অবশ্যই পারো। তাহলে আমার প্রশ্নের উত্তর দাও। না, আমার এসব পছন্দ না। আমি মনে মনে ভাবলাম, আমি আমার ভালোবাসা দিয়েই পছন্দ সৃষ্টি করব। আচ্ছা ভালো, কাল কি দিন বলো তো কণিকা? কাল সোমবারের দিন। কেন, তোমার মনে নেই? আরে ওইটা না, ভালো করে ভেবে দেখো। আমার অত কিছু মনে নেই, তুমি সোজাসুজি বললে বলো, না হলে আমি গেলাম। আচ্ছা কাল কি বলবো,
কাল একটু সকালের দিকে কলেজে এসো। এই বলে আমি চলে আসলাম। পরের দিন কণিকা কলেজে এসে বুঝতে পারে আজ ভালোবাসা দিবস, আর সে এটাও বুঝতে পারে আমি আমার ভালোবাসার কথা বলবো আজ তাকে। তাই সকালে আসতে বলেছি। আমি যাতে কিছু না বলতে পারি তাই কণিকা তাড়াতাড়ি করে বাসায় চলে যায়। আর এদিকে আমি কলেজে এসে দেখি কণিকা কলেজে নেই, ফোনও বন্ধ করে দেয়। সারা কলেজ খুঁজেও তাকে পেলাম না। আজ 2 দিন হলো কণিকার কোনো দেখা নেই, কলেজেও আসে না। আমার কিছু ভালো লাগছে না, পড়ালেখাও মন বসছে না। কলেজে সবসময় একাকিত্ব অনুভব করছি। আমি ভাবলাম হঠাৎ কণিকার কি হলো, কলেজেও আসে না, ফোনও বন্ধ। আমি অস্থির হয়ে যাই, মন খারাপ করে বাসায় গিয়ে ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে যাই। হঠাৎ আমার শরীর অসুস্থ হয়ে যায়। আমি তাও কলেজে যাই, কারণ আজ হয়তো কণিকা কলেজে আসতে পারে এই ভেবে। কিন্তু আজও কণিকার কোনো ছায়াও খুঁজে পেলাম না। সূর্য, তোমার কি হয়েছে বলো তো? কয়েকদিন ধরেই দেখছি তুমি কেমন যেন মনমরা হয়ে কলেজে আসো, আবার মনমরা হয়ে কলেজ থেকে বেরিয়ে যাও। তোমার কি হয়েছে বলো তো? তোমার মন খারাপ দেখলে আমার খুব কষ্ট হয়। মিম, তোমাকে আমি বলেছিলাম না আমি তোমাকে ভালোবাসতে পারবো না? কেন বলেছিলাম জানো? কেন? আমি কণিকাকে ভালোবাসি। আমার পক্ষে দুজনকে ভালোবাসা সম্ভব না, তাই তোমাকে ফিরিয়ে দিয়েছি। তুমি আমাকে ভুল বুঝো না। আমার মুখে অন্য কাউকে ভালোবাসার কথা শুনে মিমের মনে অনেক আঘাত পায়, কিন্তু নিজেকে সামলে নেয় আর আমাকে বলে, তাই তো বলি, যেদিন থেকে কণিকাকে দেখছি না সেদিন থেকেই তোমারও মন খারাপ দেখছি। আচ্ছা তুমি কি জানো কণিকা কেন কলেজে আসছে না, আর ওর ফোনও বন্ধ কেন? আচ্ছা, তোমাকে আমি জানাচ্ছি। এই বলে মিম কলেজ থেকে চলে যায়। হঠাৎ আমার ফোনে একটা SMS আসে অচেনা নাম্বার থেকে। SMS-এ লেখা ছিল, সূর্য, তুমি তোমার ভালোবাসার মানুষকে যদি বাঁচাতে চাও, একটা অ্যাড্রেস দিচ্ছি, এই হসপিটালে এখনই চলে আসো। SMS-টি পড়ার সাথে সাথে আমার বুক কেঁপে ওঠে। মনে মনে ভাবলাম, তাহলে কি আমার কণিকার কিছু হয়েছে? এই কারণে হয়তো ও কলেজে আসে না। আর কিছু না ভেবে আমি ওই অ্যাড্রেস অনুযায়ী চলে যাই। ওইখানে গিয়ে দেখি আমার ভালোবাসার মানুষ কণিকা হসপিটালে বেডে শুয়ে আছে। পাশে একটা ভদ্র মহিলাকে দেখতে পেলাম। আমি বুঝে নিলাম উনি মনে হয় কণিকার মা। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা? আন্টি, আমি কণিকার বন্ধু। ওর কি হয়েছে? ওর তো কিডনি নষ্ট হয়ে গিয়েছে, একটি নষ্ট হয়ে গিয়েছে, আরেকটিতে সমস্যা ধরা পড়ছে। ডাক্তার বলছিল খুব তাড়াতাড়ি ওর কিডনি চেঞ্জ করতে হবে, তা না হলে ওকে বাঁচানো যাবে না। ওর জীবনে এত কিছু ঘটে যাচ্ছে আর ও আমাকে কিছুই বললো না। আচ্ছা আন্টি, আমি কণিকাকে কিডনি দিব, এখনই কণিকার অপারেশনের ব্যবস্থা করুন। তার আর দরকার নেই, আমরা কিডনি পেয়ে গেছি। কিডনি কই পেলেন? কে দিল? আমি তাকে দেখতে চাই। পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস, তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে নিয়ে চলুন। এসব আপনারা পরে জানলেই চলবে। আপনাদের আর কোনো ভয় নেই, আপনারা এখন ভিতরে যেতে পারেন। আর হ্যাঁ, আপনাদের রোগীকে যে কিডনি দিয়েছে সে এইটা আপনাদের দিতে বলেছে। একটা কাগজ দিল। কাগজটা নিয়ে কণিকার বেডের কাছে গিয়ে বসলাম। কাগজটি খোলার সাথে সাথে আমার চোখ কপালে উঠে যায়। চিঠিতে লেখা ছিল, প্রিয় সূর্য, এতক্ষণ আমার লেখা কাগজটি হয়তো তুমি পেয়ে গেছো। এবার আমি অনেক খুশি তোমাকে খুশি রাখতে পেরে। জানো সূর্য, আমি এতটাই তোমায় ভালোবেসেছিলাম যে তোমার মন খারাপ দেখলে আমার কষ্ট হতো, কিন্তু আমার ভাগ্য এতটাই খারাপ যে তোমাকে আর পাওয়া হলো না। তাই তো তোমাকে খুশি রাখতে গিয়ে নিজেকে শেষ করে দিলাম। আমি আগেই বুঝে গিয়েছিলাম তুমি কণিকাকে ভালোবাসো আর কণিকা তোমাকে। সেই থেকে ভালোবেসে, এটা হয়তো তুমি জানো না, যখন আমি তোমাকে হাজারো অপমান করেছিলাম,
কণিকা আমার বন্ধু হয়েও তোমার সঙ্গ দিত। এতেই আমি বুঝে গিয়েছিলাম কণিকা তোমাকে ভালোবাসে। তুমি যখন কণিকার খোঁজ নিতে বলো, তখন আমি কণিকার খোঁজ নিয়ে জানতে পারি ওর কিডনি নষ্ট হয়ে গেছে। তাই তো নিজের কিডনি কণিকাকে দিয়ে তোমার ভালোবাসা বেঁচে রাখলাম। আমার ভালোবাসা না হয় অসম্পূর্ণই রয়ে যাক। সূর্য, আমি জানি তুমি এখন কাঁদছো, তবে কেঁদে আর লাভ হবে না। আমি এতক্ষণে পরকালের যাত্রী হয়ে গেছি। ভালোবাসার মানুষ না হয়েও বন্ধু হয়ে তোমার কাছে একটা অনুরোধ, কণিকাকে কখনো কষ্ট দিও না। ও খুব ভালো মেয়ে। এতে অহংকারী মেয়ে মিম। মিমের চিঠিটা পড়ে আমি অঝরে কাঁদতে লাগলাম, কারণ আমি এমনটা কখনোই চাইনি। আর ভাবতে লাগলাম এখন আমি কণিকাকে কী জবাব দিব। আমি তো কিছুই জানতাম না। এখন বুঝতে পারছি মিম আমাকে কতটা ভালোবাসে। সত্যিকারের ভালোবাসা মনে হয় এমনই হয়। গল্পটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর এটাও জানাবেন যে পরবর্তীতে আপনারা কী ধরনের গল্প দেখতে চান।